খন্দকার আবু আশফাক মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য সমাপ্ত করুন দয়া করে। অসমাপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্পিকার, আমি তো আমার বক্তব্য এখনো শুরুই করিনি। আমি বলেছি অসমাপ্ত বক্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে আসছি স্পিকারের দায়িত্ব পালন করার জন্য। আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মহান সংসদে আমি জীবনে প্রথম এবারই আসার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের দলের চেয়ারপারসন এসপিএম জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন বলেই আমি আজকে এখানে আসার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার দোহা নবগঞ্জবাসীর উপর, যারা তাদের পবিত্র ভোটটা দিয়ে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটা আমরা খুব এনজয় করেছি। আমাদের বন্ধুবর বিরোধী দল যদি সে বক্তব্যটা শুনতেন, তারাও কিন্তু বক্তব্যটাকে এনজয় করতে পারতেন। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 17টি বছর নির্বাসিত জীবন পার করে সেখান থেকেই হাসিনা বিরোধী আন্দোলনে যে সে নেতৃত্ব দিয়েছেন। এই আজকের যে 24শে আগস্ট, সে আগস্ট কিন্তু একদিনে আসেনি। সে আগস্ট এসেছে 17 বছর আগে থেকে, যে দেশটা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি 24শে আগস্ট, 5ই আগস্ট। তিনি এই দেশের মাটিতে পা দিয়েই, যে মাটিতে তিনি 17 বছর পা রাখতে পারেননি, সেই এয়ারপোর্টে নেমে বিদেশের মাটিতে পা রেখেছেন। তারপর তিনি স্টেজে এসে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তার যে প্ল্যানগুলো ছিল, অনেকে কিন্তু সেগুলি নিয়ে উপহাস করত, কিন্তু তিনি বাস্তবে প্রমাণ করে দিয়েছেন তিনি যে প্ল্যানগুলি করে এসেছেন, পর্যায়ক্রমে সমস্ত কিছু তিনি বাস্তবায়ন করছেন। এই হাতের কালিটি অনেকের হাতেই এখনো রয়ে গেছে। আমরা ভোট দিয়েছি, আমাদের হাতে যে কালিটি আছে সে কালিটি এখনো রয়ে গেছে। তিনি প্ল্যান করেছেন ফ্যামিলি কার্ড দিবেন। অলরেডি 37,000+ লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে 14টি ইউনিটে, এবং পর্যায়ক্রমে সারা দেশে দেওয়া হবে। তিনি এপ্রিল মাস থেকে কৃষক কার্ড দিবেন বলেছেন, সেটার প্রস্তুতি হয়েছে। ইমামদের জন্য ভাতার ব্যবস্থা বলেছেন, সেটাও ঈদের আগে দেওয়া হয়েছে। কৃষি ঋণের কথা বলেছেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষক কার্ডও 1 জানুয়ারি এপ্রিল থেকে শুরু হবে। তাই পর্যায়ক্রমে উনি যা বলছেন সবই তো করছেন। তিনি একমাত্র ব্যক্তি, এই স্বাধীনতার পর রাস্তায় যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বের হন, সমস্ত রাস্তা 2-3 ঘন্টা আগে থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু তিনি নতুন নিয়ম চালু করেছেন, জনগণকে ভোগান্তি করা যাবে না, কারণ এই সরকার হলো জনগণের সরকার। তিনি এমনইভাবে চলছেন রাস্তায়। আমরা শহীদ মিনার স্মৃতিসৌধে গেলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রধানমন্ত্রীর সাথে, কোথাও মানুষ টেরই পাচ্ছে না বিদেশিদের মতো যে প্রধানমন্ত্রী যাচ্ছে। একেই তো বলে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। জনগণ তো এমন একটি সরকার আশা করেছিল, যা আমরা পেয়েছি। আশা করি আমরা সামনে আরও নতুন কিছু দেখব জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমার নির্বাচনী এলাকা দোহার নবগঞ্জ। নবগঞ্জ হলো ঢাকা থেকে 35 কিলোমিটার দূরত্বে, দোহার হলো 40 কিলোমিটার দূরত্বে।
এখনও কিন্তু ঢাকার এত কাছে থেকেও আমরা মনে হয় বাতির নিচে অন্ধকার। এখানে এখনও গ্যাসের ছোঁয়া পাইনি। একটি মাত্র নদী, ইছামতি নদী, সেটা এখন শুকিয়ে গেছে। বর্ষার সময় কচুরি পানার দুর্গন্ধ বের হয়। রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়। মানে গত 17 বছরে কিন্তু সেখানে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি হয়নি। সেখানে যিনি এমপি ছিলেন, আপনারা জানেন, দরবেশ বাবাজি, যিনি এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠাইছে, অথচ নিজের এলাকার কোনো উন্নয়নই তিনি করেননি। এই এলাকার যে উন্নয়নগুলো করা দরকার, সেই উন্নয়নগুলি করার জন্য বিভিন্ন সেক্টরে যারা মন্ত্রী মহোদয়রা যারা আছেন, তাদের সকলের সহযোগিতা কামনা করছি। সেখানে উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষামন্ত্রী সাহেব এখানে আছেন, তার কাছে আমি আবেদন করব, দুহানগঞ্জ ঢাকার এত কাছে, সেখানে যেন একটি ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হয়। এখানে স্বাস্থ্যমন্ত্রী সাহেব আছেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের এলাকা একেবারে অনুন্নত। একটি 50 বেডি হাসপাতাল, ভিতরে ঢুকলে মনে হয় দুর্গন্ধ। 17 বছর দুর্গন্ধ এখনও সেখানে লেগে আছে। সেখানে মানসম্মত খাবার নেই। এই সমস্ত এখানে আধুনিক হাসপাতাল সহ একটি মেডিকেল কলেজ করা দরকার। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো। এখানে পানি উন্নয়ন মন্ত্রী আছেন। আমাদের ইছামতি নদীটি খনন করে পদ্মা নদীর মধ্যে যে বাঁধ দেওয়ার কথা ছিল, সে বাঁধ অল্প পরিমাণ দিয়ে আমাদের দরবেশ বাবাজি তার একটি বাংলো বানাচ্ছে, একটা বিলাসবহুল একটি বাংলো বানিয়েছে সরকারি টাকা দিয়ে পদ্মা নদী ভরাট করে। সেই পদ্মা নদীকে অবমুক্ত করে সেই বিলাসিতার সেই বাংলো ভেঙে জনগণের যে ন্যায্য দাবি, জনগণের সেই জায়গা সেটা ভরাট করে এবং এই পদ্মার দুই পাশে বাঁধ দিয়ে ওই এলাকার জনগণকে তাদের ভাঙনের হাত থেকে রক্ষা করার দাবি জানাচ্ছি। সেখানে বিদ্যুৎও পর্যাপ্ত নেই। রুটসের যে মন্ত্রী মহোদয় আছেন, তার কাছে অনুরোধ করব যে একটি মাত্র রুট আছে, জেটকেটি রুট যেখানে বলে, জিঞ্জিরা ক্যানগঞ্জ দুহানগঞ্জ রুট, যেটা শ্রীনগর দিয়ে যে পৌঁছেছে, সেখানে ঢাকা থেকে সেখানে আমাদের এলাকায় যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, জামজট পড়ে যায়। সেই রুটটাকে যেন 4 লেনের একটি রুট করা হয়। এবং যদিও টাকার স্বল্পতা, তারপরও আমার দাবি থাকবে যে ফ্লাইওভারটি গুলিস্তান পর্যন্ত গিয়েছে, সেটা তার একটি ব্রাঞ্চ যদি দুহারে অথবা নবগঞ্জে নামাই দেওয়া হয়, তাহলে আমরা আধা ঘন্টার মধ্যে ঢাকা চলে আসতে পারবো, অথবা ঢাকা থেকে আমাদের এলাকায় চলে যেতে পারবো। তবে একটি জিনিস বলা বাহুল্য যে